শেয়ার বাজার যখন গল্প হয়ে যায় তখন শেখাটাও হয়ে ওঠে সহজ আর উপভোগ্য। তাই চলুন আর দেরি না করে ডুব দেওয়া যাক নতুন গল্পের ভেতর। আপনারা শুনছেন অর্থনৈতিক বিশ্লেষক মোহাইমিন পাটোয়ারি রচিত গল্পে গল্পে অর্থনীতি এর দ্বিতীয় অংশ। বর্ষা মৌসুমের শুরুতে পদ্মরাগের শেয়ারের দাম বেড়ে গেল। রূপা ঠিক করলো দাম বেশি থাকতে থাকতেই হাতের শেয়ারগুলো বিক্রি করে দেবে। কিন্তু বিধি বাম, নাগালের মধ্যে সে আগ্রহী কোনো ক্রেতাকে খুঁজে পেল না। একই সময় পাশের গ্রামের উপল চাচা অনেকগুলো টাকা নিয়ে শহর থেকে বাড়ি ফিরলেন। তিনি ঠিক করলেন এই টাকাগুলোকে ভালো কোনো কাজে খাটাবেন। অনেক চিন্তা ভাবনা করে তিনি পদ্মরাগের শেয়ার কিনতে সিদ্ধান্ত গ্রহণ করলেন। কিন্তু তার হাতের নাগালের মধ্যে আগ্রহী কোনো বিক্রেতাই তিনি খুঁজে পেলেন না। উপল চাচা এবং রূপার সমস্যা মূলত একটাই, লেনদেন করার ইচ্ছা আছে কিন্তু উপযুক্ত প্রতিপক্ষ নেই। উপায়ন্তর না দেখে দুজনে গেল মানিকের বাড়িতে। কাকতালীয়ভাবে তাদের একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেল। নিজেদের মাঝে কথা বলে তারা তাদের সমস্যাটা জানতে পারল এবং মহানন্দে শেয়ার লেনদেন করে ফেলল। তারপর তারা মানিকের সাথে বসল বিষয়টি নিয়ে পরামর্শ করতে। পুরো সমস্যাটি মানিকের কাছে খুলে বলে তারা পরামর্শ দিল, মানিক, তুমি এখন থেকে শেয়ার লেনদেনের মধ্যমণি হয়ে যাও। যতজন শেয়ার বিক্রি করতে চাইবে এবং যতজন শেয়ার কিনতে চাইবে তাদের নাম ঠিকানা লিখে তুমি মধ্যস্থতা করে দিলে। তা না হলে ক্রেতা বিক্রেতা একে অপরকে তো খুঁজে পাচ্ছে না। কাউকে তো লেনদেনের দায়িত্ব নিতে হবে। তুমি কাজটি না করলে আর কে করবে বলো তো? মানিক চিন্তা করলো, চেয়েছিলাম সফল ব্যবসায়ী হতে, হয়ে যাচ্ছি শেয়ারের দালাল, অর্থাৎ স্টক ব্রোকার। দালাল হবার ইচ্ছা মানিকের ছিল না। তাই কাচারির সামনে বড় একটি চকবোর্ডটা নিয়ে সে লিখে দিল, আপনারা এখানে শেয়ার কেনা বেচা সেরে নিন। যার যা কেনার এবং যার যা বিক্রি করার আছে তা নিয়ে চলে আসুন এবং নিজেদের মাঝে বোঝাপড়া করে লেনদেন সেরে ফেলুন। সবার জন্য কাচারি উন্মুক্ত করে দিলাম। বোর্ডের লেখা দেখে বিনিয়োগকারীরা বেজায় খুশি। এতদিন তারা হন্যে হয়ে একটি লেনদেন মাধ্যম খুঁজছিল। মানিক তার কাচারিকে বাজার ঘোষণা করে সমস্যাটির একটি জুতোসই সমাধান করে দিল। সবাই এখন থেকে এখানে মিলিত হতে পারবে এবং দরদাম করে নিজেদের মাঝে শেয়ার লেনদেন করতে পারবে। এভাবেই আগ্রহী ক্রেতা বিক্রেতারা মানিকের কাচারিতে দরদাম ও লেনদেন করতে থাকলো। এই বাজারের নামই হলো শেয়ার বাজার। রাশভারী ভাষায় যাকে বলে পুঁজিবাজার। এই পুঁজিবাজারের সাথে অন্যান্য বাজারের পার্থক্য কোথায়? চাল ডালের বাজারের মতোই পুঁজিবাজারও একটি বাজার, তবে অন্যান্য বাজারের তুলনায় এটি খুব সংবেদনশীল। কারণ এই বাজারে ক্রেতা বিক্রেতারা খুবই সচল। তারা সংখ্যায় অনেক বেশি এবং সারাক্ষণ অর্থনীতি ও বাজারের খোঁজখবর নিতে থাকে। এভাবে প্রতিদিন বাজারে কোটি কোটি টাকার কারবার চলতে থাকে। তাই নিত্য নতুন অর্থনৈতিক সংবাদের পরিপ্রেক্ষিতে শেয়ারের দামের তাৎক্ষণিক পরিবর্তন হয় এবং দামের পরিবর্তনের প্রতিটি ধাপ থেকে বিনিয়োগকারী এবং স্পেকুলেটররা লাভ আদায় করার চেষ্টা করে। এই জন্য এই বাজারে জড়তা নেই বললেই চলে। আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, পুঁজিবাজারে বিভিন্ন কোম্পানির শেয়ারের দর কোনো বিশেষ ব্যক্তি বা কমিটির দ্বারা নির্ধারিত হয় না। অন্যান্য বাজারের মতোই এখানে অসংখ্য ক্রেতা ও বিক্রেতার পারস্পরিক লেনদেনে পণ্যমূল্য নির্ধারিত হয়। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শেয়ারের অন্তর্নিহিত গুণ। 1 কেজি চালের দাম যেমন চালের অন্তর্নিহিত গুণের উপর নির্ভর করে, ঠিক তেমনি একটি কোম্পানির অন্তর্নিহিত গুণের বিচারে শেয়ারের মূল্য নির্ধারিত হয়। আরেকটি মজার ব্যাপার হচ্ছে, চাল ডালের বাজারে যেমন পাইকারি বিক্রেতা, আড়তদার ইত্যাদি থাকে, তেমনি শেয়ার বাজারেও আন্ডাররাইটার, স্টক ব্রোকার ইত্যাদি থাকে। সব মিলিয়ে শেয়ার বাজার অন্য সকল বাজারের মতোই, তবে এটি অনেক বেশি ব্যস্ত এবং সংবেদনশীল। শেয়ার বাজারে শেয়ারের দাম কেন ওঠানামা করে? এককালের দরিদ্র রাখাল মানিক একজন সফল উদ্যোক্তা হিসেবে সারা দেশে সমাদৃত।
সব মিলিয়ে সে বেজায় খুশি। তবে মানিকের উদ্যোগে বিনিয়োগকারীরা তার মতো অতটা সন্তুষ্টচিত্ত না। তারা প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছে নিত্য নতুন ব্যবসার লাভ ক্ষতি এবং ঝুঁকির। তাদের মনে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। মাছের ব্যবসা কেমন করবে, সামনের বছরগুলোতে কোন ব্যবসা ভালো করবে, কাঠের ব্যবসায় টাকাটা খাটালে কেমন হতো ইত্যাদি। বিনিয়োগকারীরা প্রথমে ধারণা করেছিল মানিকের ব্যবসায় লাভ হবে 1000 টাকা বা শেয়ার প্রতি 10 টাকা, কিন্তু প্রকৃতপক্ষে লাভ আসলো 850 টাকা। আশার তুলনায় কম লাভ আসায় শেয়ারের দাম ঝুপ করে পড়ে গেল। কিছুদিন পর গ্রামে আকস্মিক বন্যা হলো। বন্যায় মানুষের ঘর বাড়ি ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হলো। বানের পানিতে ভেসে গেল পুকুরের মাছ, নষ্ট হলো ক্ষেতের ধান, বেড়ে গেল সব কিছুর দাম। সৌভাগ্যবশত পদ্মদিঘির পাড়ের কোনো ক্ষতি সাধন হলো না। সব দিক থেকে মৎস্য সম্পদ অক্ষত থাকায় এবং বাজারে মাছের দাম বেড়ে যাওয়ায় পদ্মরাগের শেয়ারের দামও বেড়ে গেল। অর্থাৎ বিনিয়োগকারীদের আশার তুলনায় লাভ বেশি হলে শেয়ারের দাম বেড়ে যায়, আবার বিনিয়োগকারীদের আশার তুলনায় লাভ কম হলে শেয়ারের দাম কমে যায়। পরের বছর পদ্মরাগের ফলন ভালো হলো, কিন্তু বিধি বাম। রাজ্যের রাজা লাভের উপর 33% কর আরোপ করলেন, অর্থাৎ কর্পোরেট ট্যাক্স। তাই প্রকৃত লাভ 1200 টাকা হলেও 400 টাকা কর দেওয়ার পর শেয়ার হোল্ডারদের হাতে থাকলো 800 টাকা। করের প্রভাবে সামনের প্রতিটি বছর অংশীদারদের হাতে লাভ কম থাকবে। তাই কর বাড়লে শেয়ারের দাম কমে যায় এবং কর কমলে শেয়ারের দাম বেড়ে যায়। কিছুদিন বাদে গ্রামের বাবু সাহেব এক ধাক্কায় 10টি শেয়ার কেনার অর্ডার দিলেন। কোনো কিছুর চাহিদা হুট করে বেড়ে গেলে দাম বেড়ে যায়। তাই একত্রে এতগুলো শেয়ারের অর্ডার পড়ায় শেয়ারের দাম বেড়ে গেল। অর্থাৎ কোনো কোম্পানির শেয়ারের চাহিদা বাড়লে শেয়ারের দাম বেড়ে যায় এবং শেয়ারের চাহিদা কমে গেলে শেয়ারের দাম কমে যায়। আবার ধরুন একদিন জানা গেল মানিকের স্বাস্থ্যের অবস্থা ভালো না, তার মরণ ব্যাধি যক্ষা ধরা পড়েছে। চারিদিকে গুঞ্জন উঠল মানিক বেশি দিন বাঁচবে না। এই কথা শুনে বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ পড়ল। মানিক যদি না থাকে এত সুন্দর করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবে কে? এই চিন্তায় তাড়াতাড়ি শেয়ার বিক্রি করে দিতে চাইল সবাই। কিন্তু সবাই একসাথে কোনো পণ্য বিক্রি করার ধান্দা করলে কি হয়? সেটি কেনার মতো প্রার্থী বাজারে থাকে না। বিক্রেতা আছে, ক্রেতা নেই। এমন পরিস্থিতিতে ইতিহাসে সব সময় যা হয়েছে ঠিক তাই হবে পদ্মরাগের শেয়ারের ক্ষেত্রে। শেয়ারের দাম কমে যাবে, অর্থাৎ ক্রেতা বিক্রেতার মনস্তত্ত্ব, কোম্পানির মূল ব্যক্তিবর্গের স্থায়িত্ব, অবসর ইত্যাদি শেয়ারের দামকে প্রভাবিত করে। উপরে বর্ণিত কারণগুলো ছাড়াও অনেকগুলো বিষয় শেয়ারের দামকে প্রভাবিত করে, যেমন কোম্পানির গবেষণা, বিনিয়োগ, চুক্তি, নিয়োগ ইত্যাদি। তবে কোম্পানি কেন্দ্রিক বিষয়াদির বাইরের কিছু বিষয়ও শেয়ারের দামকে প্রভাবিত করে, যেমন অর্থনীতির হালচাল, সামাজিক প্রেক্ষাপট, যোগাযোগের ব্যবস্থা ও প্রযুক্তি। উদাহরণস্বরূপ কোনো এক সময় গ্রামে কলেরা মহামারী শুরু হলো। এতে বিপদ আসন্ন দেখে সবাই হাতে হাতে টাকা গুছিয়ে রাখার পরিকল্পনা শুরু করলো। তাই শেয়ার বিক্রি করে ক্যাশে রূপান্তর করার ধুম পড়ল। দেখা গেল সবাই শেয়ার বিক্রেতা বনে গেছে, কিন্তু বাজারে কোনো ক্রেতা নেই। এমন পরিস্থিতিতে শেয়ারের দাম একেবারে তলানিতে পৌঁছে যাবে। কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে এবং মানিক সুস্থ হয়ে উঠলে শেয়ারের দাম আবারও বৃদ্ধি পেয়ে যাবে। এমন আরও কতগুলো নিয়ামক যে শেয়ারের দামকে প্রভাবিত করে তা বলতে গেলে এই গল্প কোনো দিন শেষ হবে না। তাই আজকের আসর আর দীর্ঘায়িত করব না। আগামী দিন আরেকটি মজাদার গল্প নিয়ে আবার আসব, যেখানে কথা বলবো লাভের অংশ দিয়ে ব্যবসার পরিধি বাড়ানো বেশি গুরুত্বপূর্ণ নাকি লাভের অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দেওয়া বেশি গুরুত্বপূর্ণ, এবং একটি প্রাইভেট কোম্পানি কিভাবে
পাবলিক কোম্পানিতে রূপান্তরিত হয়। সে পর্যন্ত সুস্থ থাকুন। আপনার উপর শান্তি বর্ষিত হোক।